ফলে জলা বুঝিয়ে বাস নির্মাণ, বৃক্ষ ছেদন করছি। তার পাশাপাশি প্লাস্টিকের অপব্যবহার আমরা গুরুতরভাবে বাড়িয়ে দিয়েছি, যা আমাদের পরিবেশ তথা জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। জনস্বাস্থ্য এই নিয়ে বলতে গেলে একটি বলা যেতে পারে যে পরিবেশের মধ্যে থাকা বিভিন্ন উপাদান যখন আমাদের ক্ষতিকারক রূপ নিয়ে আমাদের মধ্যে ফিরে আসে, তখন সে আমাদের জনস্বাস্থ্যে ব্যাঘাত ঘটায়। আমরা বর্তমানে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ, ক্যাডমিয়াম, সীসা, এগুলো কলকারখানায় বিভিন্ন উৎপাদন বেড়ে গেছে এবং বৈজ্ঞানিক দিক থেকে যার ব্যবহার আমরা প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলেছি, যার জন্য আমাদের বিভিন্ন রোগ হচ্ছে, যেমন ব্ল্যাক ফুট ডিজিজ বা আর্সেনিক এর প্রভাবে যে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীর, তার ক্ষেত্রেও আমাদের জনস্বাস্থ্য ব্যাঘাত ঘটছে। এছাড়াও আরো বলা যেতে পারে পরিবেশ এবং জনস্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি পরিবেশকে সুস্থ রাখি, পরিবেশকে ভালো রাখি, সর্বোপরি পরিবেশকে যদি ভালোবাসি নিজের মায়ের মতো, তাহলে আমাদের জনস্বাস্থ্য যেরকম টিকে থাকবে, তেমনি আমাদের শারীরিক দিকটাও বজায় থাকবে। মা যেমন শিশুকে একদম ছোট্ট থেকে বাংলার জীববৈচিত্র্য। নমস্কার, আমার নাম অর্ণিশা পাত্র। আমি সুরাকন্যা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার বক্তব্যের বিষয় বাংলার জীববৈচিত্র্য। আমাদের বাংলা জীববৈচিত্র্যের পরিপূর্ণ একটি রাজ্য। আমাদের বাংলা আর সমুদ্রে হিমাচল বিস্তৃত, যেখানে সুন্দরবনে রয়েছে বাঘ এবং পাহাড়ি অঞ্চলে রয়েছে রেড পান্ডা। আমাদের দক্ষিণে রয়েছে সুন্দরবন, যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল, যা ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন প্রাণীতে তা পরিপূর্ণ। পশ্চিমবঙ্গে রয়েছে গরুমারা জাতীয় উদ্যান, তারপরে জগদাপাড়া জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান। এর মধ্যে সুন্দরবন আমাদের বাংলার সব থেকে প্রথম এবং ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এটি আমাদের এই ন্যাশনাল পার্কে রয়েছে। এটি একটি কেন্দ্রশাসিত উদ্যোগ, যেখানে প্রাণীরা নিজেদের মতো স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে। এখানে শিকার এবং নিষেধ। এবং আমাদের রাজ্যে বিভিন্ন অভয়ারণ্য রয়েছে, যেরকম বেতুয়া তহরি অভয়ারণ্য এবং আমাদের এই বিশাল জীববৈচিত্র্যে পরিপূর্ণ রাজ্যকে বাঁচানোর দায়িত্ব আমাদেরই। এটির জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা উচিত। ধন্যবাদ। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম এবং সবাইকে আমার নমস্কার। আমার নাম সুপ্রীতি কুন্ডু। আমি সুরকন্যা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক পড়েছে, যে টপিকটি হলো পরিবেশ রক্ষায় জলাভূমি। আমাদের বাসভূমিতে অর্থাৎ স্থলভাগে এই 6% জলাভূমি। এই জলাভূমির মধ্যে মাত্র 6% জলাভূমির মধ্যেই রয়েছে 40% জীববৈচিত্র্য, যেগুলি ওতপ্রোতভাবে মানুষের জীবনের সাথে জড়িত রয়েছে। খালি এরা প্রজাতিই নয়, বিভিন্নভাবে মানুষের জীবিকা নির্ধারণে বা মানুষকে বেঁচে থাকতেও এরা সাহায্য করে। জলাভূমিতে যেসব জীবেরা রয়েছে, তারা তাদের শিকার করে বা মানুষ তার জীবিকা নির্ধারণ করে। এছাড়া জলাভূমির জল ব্যবহার করে কৃষিকাজে ব্যবহৃত হয় এবং ফসল উৎপাদিত হয়, যার ফলে মানুষ খাদ্যের যোগান পায় এবং এই জলাভূমিকেই ভিত্তি করে বিভিন্ন গাছরা জন্মায়, যার ফলে পরিবেশে যে দূষণ বৃদ্ধি পেয়েছে তার কমে। কিন্তু এই জলাভূমিকে আমরা ধীরে ধীরে নষ্ট করে ফেলছি। মানুষ তার নিজের স্বার্থে
বিভিন্নভাবে এই জলাভূমিকে নোংরা করে তুলছে। প্লাস্টিকের ব্যবহার, কাপড় কাচা, স্নান করা, এছাড়াও যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কার্যকারী যে নোংরা জল উৎপন্ন হয় তাও কি এই জলাভূমিতেই পড়ছে। এর ফলে এই জলাভূমি ধীরে ধীরে সেই সমস্ত প্রজাতির বাসযোগ্য আর হয়ে উঠছে না, সেই সমস্ত প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে উঠছে এবং সেই সমস্ত প্রজাতি মারা যাচ্ছে। কলকারখানায় যে বিষাক্ত জল, সেই জল গিয়ে এসে পড়ছে এই জলাভূমিতে, যার ফলে সেখানকার বিভিন্ন যে মাছেরা মারা যাওয়ার ফলে আমাদের জেলে যারা তারা আর মাছের সন্ধান পাচ্ছে না। এছাড়াও যে আমরা প্লাস্টিক ব্যবহার করছি সেগুলো গিয়ে সেই জলাভূমিতে পড়ছে। এই বলে আমি আমার বক্তব্য রাখছি। নমস্কার, আমি স্নেহা হালদার, কমলা বিদ্যামন্দির হাই স্কুল ফর গার্লসের একাদশ শ্রেণীর ছাত্র। আজকে আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় হচ্ছে ভারতের রামসার সাইটের। রামসার সাইট হচ্ছে এমন একটি আইন যে আইনটি দ্বারা জলাভূমি সংরক্ষণ করা। রামসার সাইট আইনটি 1975 খ্রিস্টাব্দে আইনটি পাশ হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্য ছিল যে জলাভূমি সংরক্ষণ করা। জলাভূমি সংরক্ষণ দ্বারা আমাদের অনেক উপকার, সেই উপকারগুলির মধ্যে আমি কিছু উপকার বলব। জলাভূমি এবং পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা, তার মধ্যে প্রথমত রয়েছে আমাদের বন্যার নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণ বলতে আমরা যেটা বুঝি, বন্যা হলে আমাদের দুইবার ভাসিয়ে নিয়ে চলে যায়, কিন্তু জলাভূমি থাকার কারণে আমাদের অতিরিক্ত জল সেই জলাভূমি সঞ্চয় করে। পরবর্তীতে যখন আমাদের শুষ্ক মৌসুমে যখন জলের প্রয়োজন হয় তখন সেই জল থেকে আমরা জল নিয়ে চাষাবাদে কাজে লাগাতে পারি এবং আমাদের এর দ্বারা এখানে জলাভূমিতে মাছ চাষ হয় এবং পর্যটক নিয়ন্ত্রণ হয়। এর দ্বারা অনেক মানুষ তার জীবিকা নির্ভর করতে পারে। যখন আমরা একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে কোনো জায়গায় ঘুরতে যাই তখন এই পর্যটক কেন্দ্রগুলি আমাদের সাহায্য করে এবং অনেক মানুষ জীবিকা নির্ধারণ করতে পারে। রামসার সাইটের জলাভূমিগুলি কার্বন শোষণ করে এবং জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ
নমস্কার, আমি অঙ্কিতা পাল, বাংলা এইচএস ফর গার্লসের একাদশ শ্রেণীর ছাত্রী। আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু একটি পুকুরের জীববৈচিত্র্য। একটি পুকুরের মধ্যে বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদ বসবাস করে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, যেমন কচুরিপানা, পদ্মফুল, বদ্রি, এবং প্রাণীদের মধ্যে রয়েছে ছোট ছোট মাছ, পোকামাকড়। সূর্য আলো পৌঁছালে পুকুরের নিচে উদ্ভিদগুলো বেঁচে থাকতে পারে। এর ফলে তারা শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে খাদ্য তৈরি করে। এছাড়া পুকুরের চারপাশে বিভিন্ন উদ্ভিদ গড়ে ওঠে। আর তার সাথে উভচর প্রাণীরা পুকুরের মধ্যে বসবাস করে, যেমন ব্যাঙ। বক্তৃতা শেষ করছি। নমস্কার, আমি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেনের নবম শ্রেণীর শেখ সুহান। আমার তরফ থেকে সবাইকে নমস্কার এবং আমার ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। আমার বিষয়টা হলো ভারতে সংরক্ষিত অভয়ারণ্য। আর আমাদের এই বিষয়টার উপরে বক্তব্য রাখার আগে জেনে নিতে হবে যে সংরক্ষিত অভয়ারণ্য কেন গড়ে তোলা হয়েছিল। আমাদের ভারতে অনেক এমন জীব আছে যারা প্রায় বিলুপ্ত হয়ে এসেছিল, কিন্তু আমাদের ভারতীয় সরকার সংরক্ষিত অভয়ারণ্যের সাহায্যে সে সকল জীবগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা প্রায় অনেকটাই সফল হয়েছে। যাদের মধ্যে একটি হলো বাঘ। আমাদের ইংরেজদের আমলে প্রায় আমাদের ভারত থেকে বাঘের বিলুপ্তি নিশ্চিত ছিল, কিন্তু এখন আমাদের ভারতের সংখ্যা সবার থেকে বেশি আমাদের দেশের মধ্যে। আর আমাদের ভারতে দ্বিতীয় সব থেকে বড় প্রজাতির বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার উপস্থিত। আমাদের ভারতে বিভিন্ন প্রকারের সংরক্ষিত জাতীয় অভয়ারণ্য আছে, যাদের মধ্যে কয়েকটি হলো করবেট অভয়ারণ্য, রণথম্বোর ন্যাশনাল পার্ক, তারপর জলদাপাড়া, তারপর সুন্দরবন। এই সকল অভয়ারণ্যর প্রধান বিষয়টা ছিল বাঘগুলিকে সংরক্ষণ করা। আমাদের করবেট একজন ইংরেজি শিকারী ছিলেন। তিনি নিজের সারা জীবন ধরে অনেকগুলি মানুষ খেলেও বাঘকে শিকার করতেন, কিন্তু ওনার জীবনের শেষ পর্যায়ে তিনি বুঝতে পেরেছিলেন কতই জরুরি আমাদের পৃথিবীর জন্য। তাই তিনি একটি ন্যাশনাল পার্ক গড়ে তোলে, যেটি এখন করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত। এবং আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের কথা তো আমরা সবাই জানি, যে আমাদের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হলো যে সকল উদ্ভিদ যারা নোনা মাটিতে জন্মায়, এবং এই উদ্ভিদগুলো প্রায় শেষ হয়ে এসেছে। এখন সুন্দরী গাছ শুধু আমাদের সুন্দরবনেই পাওয়া যায় বলে আমার মনে হচ্ছে, কিন্তু আমাদের ভারতে বাঘের সংখ্যা এতই বেড়ে উঠেছে ইংরেজের আমলের পরে, যে আমরা ভারতকে জাতীয় পশু হিসাবে গণ্য করেছিলাম। সেটা আমাদের এই বিষয়টা খুবই গর্বনীয়। আমাদের রণথম্বরের এমন এমন বাঘ আছে যে সকল বাঘদের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড লিখিত আছে, যাদের মধ্যে একজন হলো জয়। এই বাঘটা এখন অব্দি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিত আছে, কারণ এই বাঘের থেকে আজ পর্যন্ত এমন কোনো বাঘ হয়নি যার সাইজ এর থেকে বড় হয়েছে। এই বাঘটিরই ছেলে জয় ভীরু, এই ওনার ছেলেটা
সবার দিয়ে বড় কাজ করে দেখিয়েছিল বাঘদের জন্য, যেটা একদমই অসম্ভব ছিল। কিন্তু আমাদেরই জন্য সেই বাঘটি একটি তারের খাঁচায় ভেসে মারা যায়। আমি চাই আমাদের ভারতে আরও জাতীয় অভয়ারণ্য গড়ে তোলা হয় এবং বাঘদেরকে সংরক্ষণ করার পুরো চেষ্টা করা হয়। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি অনিন্দ দেবনাথ বলছি, ক্লাস 11-এর বেলেঘাটা দেশবন্ধু স্কুল মেনে। আমার বিষয় হচ্ছে পরিবেশ দূষণের ফলে যে ক্ষতি হতে পারে। তো আমরা জানি যে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ আছে, যেমন হচ্ছে বায়ু দূষণ আছে, জল দূষণ আছে, তারপরে পানি দূষণ আছে। তো মানে এইসব দূষণের দ্বারা প্রচুর ক্ষয়ক্ষতি হয় বৈচিত্র্যের ওপর। যেমন আমরা ধরি ওয়েটল্যান্ডস বা রামসার সাইটস, এটাকে মার্শল্যান্ড জোন হিসেবে বলা হয়। তো বলছি যে মানে যখন জলদূষণ হয়ে থাকে, তো সুতরাং এই সমস্ত এলাকাগুলিতে কি হয় যে জলজ যে সমস্ত প্রাণীগুলি রয়েছে, এই সমস্ত জলজ প্রাণীগুলি প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে থাকে। জলজ প্রাণীগুলি যেহেতু তাদের যে সমস্ত খাদ্য, যেটা হচ্ছে প্ল্যাঙ্কটন, তো প্রথমত নাইট্রোজেন জাতীয় পদার্থ জলের মধ্যে মিশে যায়, নাইট্রোজেন ফসফেট সম্ভবত। তো সেখানে যে CO2 অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, তো সেটা খুব কম পরিমাণে হয়ে যায়, যার মাধ্যমে সব জলজ প্রাণীদের খাদ্য সেটা খুব কমে যায় এবং তাদের মৃত্যু অবসম্ভাবী হয়ে ওঠে। এর মাধ্যমেই তাদের মৃত্যু হয়। আবার ধরি বায়ু দূষণ, আরেকটা প্রকার দূষণ। এই দূষণের ফলে তো ক্ষতি হয়, যেমন হচ্ছে পালমোনারি ধরনের ডিজিজ, যেমন হচ্ছে জঙ্গল বা বন অরণ্যগুলিতে সমস্ত অরণ্যগুলিতে জীব বৈচিত্র্য দেখা যায়। তো মানে এই সমস্ত বন অরণ্যগুলিতে এই দূষক যে সমস্ত পদার্থ, যেমন কার্বন মনোক্সাইড, তো এগুলো বিভিন্ন ধরনের ফুসফুস জাতীয় ব্যাধি সৃষ্টি করতে পারে। তো এইসব কারণের জন্যে বৈচিত্র্যের উপর প্রবল ক্ষয়ক্ষতি দেখা যায়। আবার হচ্ছে মাটি দূষণ। মাটি দূষণ হচ্ছে আমরা জানি যে কৃষিজাত যে সমস্ত জায়গা, জমি জায়গাগুলো আছে, কেঁচো এটা একটা প্রাণী। তো মানে এটাকে বাদ দিয়েও বিভিন্ন ধরনের অণুজীব দেখা যায়। মাটি দূষণের প্রভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেগুলি মাটিতে মিশে থাকে, এই অণুজীবগুলিকে নিঃশেষিত করে, যার ফলে কৃষিক্ষেত্রগুলিতে হয়ে থাকে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আরেক প্রকারের প্রভাবে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দূষণগুলোকে কমানো উচিত এবং এটা নিয়ে আমার বক্তৃতা আমি শেষ করতে চাই। নমস্কার, মাননীয় বিশারদগণ, শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী এবং এখানে উপস্থিত অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিত্ব এবং আমার সকল গুরুজনদের আমার আন্তরিক প্রণাম এবং সমবয়সী বন্ধুদের আমার ভালোবাসা। আমি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেইনের 10ম শ্রেণীর ছাত্র। আজ এই তাৎক্ষণিক বক্তৃতা সভায় আমার বলার বিষয় হল বন্যপ্রাণ সংরক্ষণ ও জীববৈচিত্র্য। বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্র আমাদের পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা কখনো ভেবে দেখেছেন একটি জঙ্গলে বাঘ বা সিংহের গর্জন, চিতা, এদের হায়না এদের শিকার করা, বা সন্ধ্যে হলে পাখিদের ঝাঁক বেঁধে বাসায় ফেরা, এসব ছাড়া একটা পৃথিবীর পরিবেশ কেমন দেখতে হতো? এরা শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এরা আমাদের প্রকৃতির পরিচয়। জীববৈচিত্র্য গড়ে ওঠে আমাদের আশেপাশের যে বিভিন্ন জীব তাদের বৈশিষ্ট্য নিয়ে। যেমন এই পৃথিবীতে প্রত্যেকটি প্রজাতির সমান ভূমিকা রয়েছে। বাঘ, সিংহ, হাতি, তিমি থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট পোকা, উই পোকা, মৌমাছি, এমনকি মাটিতে বসবাসকারী ক্ষুদ্র ব্যাকটেরিয়া, এদের প্রত্যেকের আমাদের পরিবেশের সমান ভূমিকা রয়েছে। এরা প্রত্যেকে পৃথিবীর জটিল জালের অংশ। এদের মধ্যে থেকে একটি প্রজাতি হারানো মানে এই জালে ফাটল ধরা। উদাহরণস্বরূপ
মৌমাছি না থাকলে ফুলের পরাগায়ন করার জন্য কেউ থাকবে না। পাখিরা না থাকলে একটা ফলের বীজ অন্য দূর দেশে বহন করে নেওয়ার জন্য কেউ থাকবে না। প্রাণীরা না থাকলে মাংসাশী প্রাণীরা না থাকলে তৃণভোজী প্রাণীর সংখ্যা দ্রুত বেড়ে যাবে, যা বনের ধ্বংস ঘটাবে। কিন্তু দুঃখের কথা, আমাদের মানুষদের নানান কর্মকাণ্ডের কারণে আজ এই বন্যপ্রাণ এবং জীববৈচিত্র্য বিপন্নতার মুখে। আমরা মাত্রাতিরিক্ত দূষণ বাড়াচ্ছি, যার কারণে জলবায়ু পরিবর্তন ঘটছে এবং অবৈধ চোরা শিকার ইত্যাদি নানা কারণে আজ এই বন্যপ্রাণ হুমকির মুখে। আমাদের ন্যাশনাল ট্রেজার রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার এসব বিভিন্ন প্রজাতি একসময় বিলুপ্ত প্রায় ছিল। তবে ভারত সরকারের দ্বারা পরিচালিত বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এগুলিকে আস্তে আস্তে সংরক্ষিত করা হয়েছে। আমাদের উচিত প্রত্যেকটি বন্যপ্রাণকে সংরক্ষণ করা, কারণ প্রত্যেকটি বন্যপ্রাণ আমাদের দেশের ঐতিহ্যের একটি অংশ, আমাদের দেশীয় পরিচয়ের একটি অংশ। আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদের বন্যপ্রাণ এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি। আমরা ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে একটি বৃহৎ সংখ্যক মানুষজনকে এই বিষয়ে অবগত করতে পারি। এছাড়া আমরা আমাদের বাবা মা অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে তাদের এই বিষয়ের মর্ম বুঝতে সাহায্য করতে পারি, যাতে তাদের মাধ্যমে এই বিষয়টি আরও অনেকে বুঝতে পারে। আমাদের উচিত এই প্রকৃতির জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করা, কারণ এই প্রকৃতি শুধু আমাদের না, এই প্রকৃতি সেই সকল জীবেরও যারা নির্বাক, যারা কথা বলতে পারে না, এত সহজে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, অথচ তাদের উপস্থিতি প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনকে সমৃদ্ধময় করে তুলেছে। তাই আমাদের উচিত এই সকল জীববৈচিত্র্য রক্ষার্থে এগিয়ে আসা এবং আমাদের পরিবেশকে সুস্থ করে তোলা। ধন্যবাদ। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, এখানে উপস্থিত সকল শিক্ষক মন্ডলীদের এবং বিচারক মন্ডলীর আমার প্রণাম রইল। আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ভারতের রামসার সাইট। ভারতে টোটাল 91টি রামসার সাইট রয়েছে, যাদের মধ্যে কিছু বিশেষভাবে সংরক্ষিত রয়েছে। রামসার সাইট আগুন লাগানোর ফলে পাখি অন্যান্য প্রাণীদের অসুবিধা। বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি আজকে যে বিষয় বলতে চলেছি সেটা হচ্ছে গাছের গায়ে আলো লাগানোর ফলে আমাদের যে পাখি এবং অন্যান্য যে জীবীদের যে ক্ষতি হয় তার বিষয়ে আলোচনা করব। গাছের গায়ে আলো লাগানোর ফলে আমরা জানিও না যে প্রাকৃতিকভাবে কীভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতি। যেমন গাছের গায়ে আলো লাগানোর ফলে বিভিন্ন যেসব পাখি এবং অন্যান্য কি গাছেরা বসবাস করে তাদের বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনচক্রের ব্যাঘাত ঘটে। অনেক যে প্রাণী আছে, যে পাখি আছে, তারা হচ্ছে প্রধানত রাত্রেবেলা যেখানে বসবাস করে, এর ফলে গাছের গায়ে আলো লাগানোর ফলে তারা সেখানে বসবাস স্থান পরিবর্তন করতে হয়। এর ফলে তাদের বসবাসের জন্য বসবাসের অভাব ঘটে সেখানে। এবং বিভিন্ন যে কীটপতঙ্গ আছে যারা কৃত্রিম আলো দ্বারা আকৃষ্ট হয়, তারা হচ্ছে গাছের প্রধান খাদ্য হিসেবে হয় পাখিদের। কিন্তু আলো লাগানোর ফলে সেই পাখিরা বিভ্রান্তি হিসেবে তাদেরকে খাদ্য গ্রহণ করতে পারে না, খাদ্য সংকট দেখা দিতে পারে। এবং বিভিন্ন যে গাছেদের ক্ষেত্রে এটি অসুবিধা হয়, যে হচ্ছে বিভিন্ন গাছে আলো লাগালে ক্লোরোফর্ম বেশি উৎপাদন হয়, এর ফলে গাছেরা বিশ্রাম নিতে পারে না, এর ফলে গাছেরা প্রায় বেশিরভাগ সময় ধ্বংস হয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। আমাদের এখানে উচিত হচ্ছে এই গাছের গায়ে আলো লাগানো থেকে সবাইকে সচেতন করা। এছাড়াও বিভিন্ন যে গাছের গায়ে আলো লাগানোর ফলে যে বিভিন্ন কীটপতঙ্গ এবং যে পাখিরা যেখানে বাসা বাঁধে তাদেরকে নিশাচর পাখিরা যে বাসা বাঁধে ওদের ওখানে বাসস্থান ত্যাগ করতে হয়, কারণ তারা হচ্ছে খাদ্যের অভাব বা হচ্ছে বাসস্থানের বা প্রয়োজনের জন্য ঠিক করে বাসভূমি গ্রহণ না করার ফলে তাদের গাছ অন্য গাছে চলে যেতে বাধ্য করা হয়। এর ফলে আমাদের উচিত যে গাছে আলো লাগানো থেকে বন্ধ করা এবং সাধারণ জনগণকে বোঝানো যে যেখানে গাছে আলো লাগানো যতটা অ্যাভয়েড করা যায় সেটা
গাছের গায়ে যাতে আলো না লাগানো যায় সেই বিষয়ে আমাদের দেখা উচিত, যাতে পাখিদের বা অন্য কোনো জীবের ক্ষতিগ্রস্ত না হয়। কারণ পাখিরা যদি ক্ষতিগ্রস্ত হয় আস্তে আস্তে বিভিন্ন অনেক প্রাণী বিপন্ন হতে চলেছে। যদি পাখিরা বিপন্ন হতে থাকে তাহলে জীববৈচিত্র্য অনেক বিরূপভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের জীববৈচিত্র্য ব্যাঘাত ঘটবে। তাদের যে একটা কোনো প্রাণী বিলুপ্ত হলে সকলে খাদ্য সংকট বা খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটতে পারে এবং যে পাখিদের উপর নির্ভর করে থাকা অন্যান্য প্রাণী বিলুপ্ত ধীরে ধীরে বাড়তে থাকে। এর ফলে জীববৈচিত্র্য ভারসাম্য এবং বাস্তুতান্ত্রিক ভারসাম্য ব্যাঘাত ঘটতে পারে। এর উপর আমাদের নজর দেওয়া অত্যন্ত আবশ্যিক। যদি আমরা এখনই সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর তার বিরূপ প্রভাব পড়বে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত বা সঠিক পরিবেশ দেওয়ার জন্য এইসব বিষয়ে অবশ্যই নজর রাখা দরকার। এইসব বিষয়ে প্রধানত করণীয় বিষয়গুলি হচ্ছে আমাদের গাছেদের ক্ষেত্রে যতটা পারি গাছের আলো লাগানো থেকে আমরা যতটা এড়াতে পারি। কারণ আমরা নগরায়নের যুগে সবসময় সৌন্দর্যের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এই গুরুত্ব থেকে আমাদের যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ের উপর আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। নিজের সৌন্দর্য থেকে কোনো সৌন্দর্য প্রকৃতিকে ক্ষতি করা কোনো সৌন্দর্য বলে মনে করা হয় না। আমি লাস্ট শেষ করবো যে হচ্ছে আমাদের সকলকে সচেতন করা দরকার। ছাত্র সমাজ এখানে যারা আছে তাদেরকেও সচেতন হওয়া দরকার, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত বা সঠিক জীববৈচিত্র্য বা পরিবেশ দিতে পারি। ধন্যবাদ। আমি শিবকুমার মাহাতো, নারকেলডাঙ্গা হাই স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আজ আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে পরিবেশ এবং জীববৈচিত্র্য। আমাদের চারপাশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে আমরা ভিন্নতা দেখতে পাই তাকেই আমরা সাধারণভাবে জানি জীববৈচিত্র্য বলি। তো সেহেতু আমাদের জীববৈচিত্র্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী, পাখি, কীটপতঙ্গ ইত্যাদি বসবাস করে এবং তাদের সংরক্ষণ করা খুবই প্রয়োজন। জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি, যেমন আমরা প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর মাধ্যমে মৃত্তিকা দূষণ এবং জীববৈচিত্র্যের বিভিন্ন প্রাণীরা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য প্লাস্টিকের ব্যবহার কমানোর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যেতে পারে। এছাড়াও আমরা বিভিন্ন যে রাসায়নিক সার ব্যবহার করে থাকি, যার ফলে মৃত্তিকা দূষিত হচ্ছে এবং সেই সারের ক্ষতিকারক উপাদানগুলি খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করছে, যার ফলে জীব বিবর্ধন ঘটছে। সেই জীব বিবর্ধন এড়াতে আমরা যথাসম্ভব জৈব সার ব্যবহার করা উচিত, অজৈব সারের ব্যবহার কমানো উচিত। এছাড়াও আমরা অনিয়ন্ত্রিতভাবে জীববৈচিত্র্য ধ্বংস করছি। বনের বিভিন্ন গাছপালা ও নিজেদের বাড়িতে সৌন্দর্যের জন্য বিভিন্ন বাঘ শিকার করছি, বাঘ, হরিণ ইত্যাদি শিকার করার ফলে তাদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। তো সেই জন্য আমাদের চোরা শিকার বন্ধ করা প্রয়োজন এবং সচেতনভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত, যার ফলে বিভিন্ন ধরনের বিপন্নপ্রায় প্রজাতিগুলি সংরক্ষণ করা যেতে পারে। এই জন্য আমরা করতে পারি যে বিভিন্ন অপ্রয়োজনীয় কারণে গাছ না কাটা এবং প্রয়োজনে অতিরিক্ত গাছ বৃক্ষরোপণ করা এবং বিভিন্ন প্রাণীদের সংরক্ষণ করা। আমি একটু শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাইছি। আমরা এখানে উপস্থিত সবাইকে অনুরোধ যে আপনারা নিজেরাও একটুখানি জীববৈচিত্র্য সংরক্ষণের দিকে সচেতন হওয়া উচিত এবং বাকি আমাদের যত বন্ধুরা আছে তাদেরকেও সচেতন করা উচিত এই বিষয়ে, যাতে জীববৈচিত্র্য ধ্বংস না হয়, পরবর্তীকালে জীববৈচিত্র্য ধ্বংস না হয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আরও সুন্দর পরিবেশ এবং তারা যাতে আজকে উপস্থিত সকল জীবেদেরকে পরবর্তী প্রজন্মের সচক্ষে দেখতে এবং পর্যবেক্ষণ করতে পারে, সেই জন্য সেসব পরিবেশ বিরোধী ক্রিয়াকলাপগুলিকে বন্ধ করতে হবে। ধন্যবাদ।